গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত ক্লাসে তোমাদের বইতে যে রয়েছে ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সমূহ মানচিত্র, সেখান থেকে কিন্তু পড়াশোনা বা আলোচ্য বিষয় আমাদের শুরু করেছিলাম, তাই না? সেখানে আমরা কি কি বিষয় সম্পর্কে জেনেছি? সেখানে আমরা উপগ্রহ চিত্র কাকে বলে জেনেছি, উপগ্রহ চিত্র সংগ্রহের যে উপাদানগুলি কি সে সম্পর্কে জেনেছি। এছাড়া জেনেছি যে রিমোট সেন্সিং কাকে বলে। তারপরে এই দূর সংবেদনশীল যন্ত্র বা কয় প্রকার ও কি কি, অর্থাৎ এই যে উপগ্রহ চিত্র সংগ্রহের উপাদানের ভিত্তিতে বিভিন্ন যে সেন্সার রয়েছে সেই সেন্সারকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি সেটা সম্পর্কেও জেনেছি। আর কি জেনেছিলাম তোমাদের মনে আছে? আর জেনেছিলাম যে দূর সংবেদনে ব্যবহৃত বিভিন্ন যে কৃত্রিম উপগ্রহগুলি, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইন্ডিয়া কোন কোন কৃত্রিম উপগ্রহগুলি মহাকাশে পাঠিয়েছে সে সম্পর্কে জেনেছিলাম। আহ মোটামুটি এই অবধি জেনেছিলাম আমরা গত ক্লাসে, তাই না? মনে আছে তো তোমাদের? মনে আছে। আরো একটা বিষয় কিন্তু জেনেছিলাম, সেটা কি বলতো? যে দূর সংবেদনের চিত্রে বা দূর সংবেদনশীল কিভাবে উপগ্রহ চিত্র কিন্তু তোলা হয়। মনে আছে? সেই যে এক ছিল তড়িৎ চুম্বকীয় বিকিরণ, আরেকটা ছিল তড়িৎ চুম্বকীয় বর্ণালী। সেই অবধি কিন্তু আমরা গত ক্লাসে আমাদের পড়াশোনা শুরু শুরু করেছিলাম, আর এই অবধি করেছিলাম। এই কয়েকটা পয়েন্ট সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা কিন্তু সেই উপগ্রহ চিত্র থেকে তার পরে যে স্টেপটা রয়েছে, যে উপগ্রহ চিত্রের শ্রেণীবিভাগ এবং ভূবৈচিত্র্য সমূহের মানচিত্র কি সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানবো। সাথে সাথে আমরা দূর সংবেদন ব্যবস্থার যে সুবিধা রয়েছে, অসুবিধা রয়েছে এবং উপগ্রহ চিত্রের কি কি মূল বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু আজকে আমরা বিস্তারিত জানবো। দেখো, আমরা তো আজকের ক্লাসে জানবো এগুলি। তার আগে গত ক্লাসের পড়া তোমরা কেমন মনে রেখেছো চলো একটু কয়েকটা কোশ্চেনের মাধ্যমে জেনে নিই, নাকি? আচ্ছা, ভেরি গুড। তোমরা আমাকে বলো তো যে উপগ্রহ চিত্র কাকে বলে, বলো। ভেরি গুড। কি বললে? যে মহাকাশে প্রেরিত বিভিন্ন যে কৃত্রিম উপগ্রহ সেন্সাস রাখা হয় তার সাহায্যে বিভিন্ন তথ্য কিন্তু পৃথিবীর সংগ্রহ করা হয়। সেই তথ্যগুলোকে জুড়ে সংখ্যার আকারে কিন্তু সেগুলো আসে। সেই সংখ্যার আকারে তথ্যগুলোকে জুড়ে যে চিত্র প্রস্তুত করা হয় তাকে কি বলা হয়? না, উপগ্রহ চিত্র। দেখো, এই যে উপগ্রহ চিত্র, এই উপগ্রহ চিত্রের মাধ্যমে কিন্তু বর্তমানে পৃথিবীর প্রায় সকল প্রকার তথ্য কিন্তু সংগ্রহ করা হয় এই উপগ্রহ চিত্রের মাধ্যমে। এবারে এই উপগ্রহ চিত্র সংগ্রহের দুটি কিন্তু মূল উপাদান রয়েছে, অর্থাৎ এই দুটির উপরে ভিত্তি করে এই উপগ্রহ চিত্র তোলা হয়। কি কি? এক হচ্ছে, তোমরা বলো, কৃত্রিম উপগ্রহ। ভেরি গুড। আর ২ নম্বর সেন্সার। সেন্সারটা কি? সেন্সার হচ্ছে যে স্যাটেলাইটের সামনে যে ক্যামেরা লাগানো থাকে যার দ্বারা পৃথিবীর ছবি তোলা হয় সেটাকে হলো সেন্সার বলা হয়। এবং এই যে কৃত্রিম উপগ্রহ, তোমরা আমাকে বলো তো এই কৃত্রিম উপগ্রহ কোথায় মহাকাশে কোথায় প্রতিস্থাপন করা হয়? খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন। ভেরি গুড। একদম ঠিক বলেছো যে মহাকাশ স্টেশন বা প্ল্যাটফর্মে কিন্তু এই কৃত্রিম উপগ্রহগুলি কি করা হয়? না, প্রতিস্থাপন করা হয়। দেখো, আমরা রিমোট সেন্সিং সম্পর্কে জেনেছিলাম। বলতো যে দূর সংবেদন বা রিমোট সেন্সিং কাকে বলে? বলো, খুব সহজ। ভেরি গুড, খুব ভালো বলেছো যে এটি এমন এক ধরনের বিজ্ঞান যার সাহায্যে কোনো বস্তু বা উপাদানকে আমরা স্পর্শ না করে দূর থেকে কিন্তু সেই বস্তুর কিনা তথ্য সংগ্রহ করতে পারি। তাকে কি বলা হয়? রিমোট সেন্সিং বা দূর সংবেদন ব্যবস্থা। তাহলে অনেক জিনিস আছে যেগুলো আমরা দূর থেকে দেখছি, কিন্তু শুধু দেখা না, সেই বিষয়ে আমরা স্পর্শ না করে সেখান থেকে যে তথ্য বা উপাদান আমরা দূর থেকে সংগ্রহ করছি তাকে কিন্তু আমরা কি বলবো বলতো? না, রিমোট সেন্সিং। তাই তো? আচ্ছা, এই যে তোমরা বললে সেন্সার, যেটা স্যাটেলাইটের সামনে ক্যামেরা লাগানো থাকে, পৃথিবীর ছবি তোলা হয়, একটা ডিভাইস, তাই তো সেটি? আচ্ছা, এই সেন্সারকে কিন্তু এই সেন্সারের কিন্তু আবার দুটি ধরন রয়েছে। কি কি ধরন বলতো? ভেরি গুড। একটি হলো কি
সক্রিয় সেন্সর, আর আরেকটি কি নিষ্ক্রিয় সেন্সর। এবারে তোমরা আমাকে বলো সক্রিয় সেন্সর কাকে বলা হয়? সক্রিয়, ভেরি গুড। সৌরশক্তির উপর নির্ভর না করে নিজ দেহ থেকে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ পাঠিয়ে তার প্রতিফলনের মাধ্যমে যে প্রতিচ্ছবি বা চিত্র সংগ্রহ করা হয় তাকে বলা হয় কিন্তু সক্রিয় সেন্সর। অর্থাৎ সূর্যের আলো কিন্তু প্রয়োজন হয় না এর। নিজের দেহে থেকে যে বিদ্যুৎ রয়েছে তাকে সে প্রতিফলিত করে কিন্তু পৃথিবীর ছবি সে তুলতে পারে। উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে রেডার, অ্যাক্টিভ রেডিওমিটার। এগুলো কিন্তু নিজের দেহ থেকেই তড়িৎ প্রতিফলিত করে পৃথিবীর ছবি তুলতে পারে। তাই এগুলোকে কি বলা হয় না সক্রিয় সেন্সর। এবারে নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে? ঠিক তার উল্টোটা। দেখো নিষ্ক্রিয় সেন্সর হলো সেটা যেটা কিন্তু সৌরশক্তির উপরে নির্ভর করে। অর্থাৎ সূর্যের আলো যখন থাকবে সে কিন্তু ছবি তুলতে পারবে, আবার যখন সে সূর্য আলো থাকবে না সে কিন্তু ছবি তুলতে পারবে না। অর্থাৎ কি না এই সেন্সর সূর্যের প্রতিফলনের উপরে নির্ভর করে তথ্য সংগ্রহ করে। উদাহরণ কি? যেমন ধরো ফটোগ্রাফিক ক্যামেরা, ইলেকট্রনিক ক্যামেরা, এইগুলো কিন্তু রাত্রেবেলা দেখবে নিজের দেহ থেকে বা দূর থেকে কিন্তু কোনো ছবি তুলতে সম্ভব নয়, কারণ এগুলো কিন্তু সূর্যের আলোর উপর নির্ভর করে, দিনের বেলা কিন্তু ছবি তুলতে সাহায্য করে। ঠিক আছে? আচ্ছা, এইবারে এই যে দূর সংবেদন আমরা ব্যবস্থা জানলাম, এই দূর সংবেদন ব্যবস্থার বিভিন্ন কৃত্রিম উপগ্রহ সমূহ কিন্তু রয়েছে। বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে কিন্তু এই কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাচ্ছে। কেন? না তার থেকে যাতে আমরা অনেক তথ্য সংগ্রহ করতে পারি এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে পারি। ঠিক এরকম ভাবে বলো তো তোমরা আমাকে যে আমেরিকা নাসা যে গবেষণাগার রয়েছে মহাকাশ গবেষণাগার, সেখান থেকে কোন কৃত্রিম উপগ্রহটি প্রথম মহাকাশে পাঠানো হয় এরকম তথ্য সংগ্রহের জন্য? ভেরি গুড, ল্যান্ডসেট, তাই না? ঠিক ফ্রান্সও কিন্তু এরকম কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছিল মহাকাশে। তার নাম কি? এসপিওটি। তাহলে এইগুলো কিন্তু কৃত্রিম উপগ্রহ, যেগুলো কিন্তু পৃথিবীর চারিদিকে চাঁদ যেমন উপগ্রহের মতো ভ্রমণ করে, ঠিক তেমনই পৃথিবীর চারিদিকে কিন্তু ভ্রমণ করছে। সেটি আবার দুরকম ভাবে ভ্রমণ করে, তাই না? একটি পশ্চিম থেকে পূর্বে, আর একটা কিন্তু উত্তর থেকে দক্ষিণে, দুরকম ভাবে হয়। একটা কি ভূসমলয় উপগ্রহ পড়েছিলেন তোমরা, আর একটা কি না সূর্য তুলনাকারী উপগ্রহ, তাই তো? তাহলে তোমরা মনে রাখবে যে ফ্রান্স প্রেরিত যে উপগ্রহটি, তার কৃত্রিম উপগ্রহটি, তার নাম কিন্তু হলো এসপিওটি, স্পট। এবারে তোমরা আমাকে বলো তো যে ভারত প্রেরিত উপগ্রহ কোনটি, কৃত্রিম উপগ্রহ কোনটি? বাহ, খুব ভালো বলেছো যে আইআরএস। এই নিয়ে ভারত কিন্তু 32টা কৃত্রিম উপগ্রহ কিন্তু পাঠিয়েছে মহাকাশে। সেটি কি? তার নাম কিন্তু হলো আইআরএস। এই এইটি। আচ্ছা, এবারে আমরা জানলাম যে আমেরিকার গবেষণাগার মহাকাশ গবেষণাগার নাম হচ্ছে নাসা। তোমরা আমাকে বলো তো যে ভারতবর্ষে মহাকাশ গবেষণা কেন্দ্র রয়েছে তার নাম কি? ইসরো, ভেরি গুড। আচ্ছা, এরপরে স্টুডেন্ট আমরা জেনেছিলাম যে দূর সংবেদন কিভাবে উপগ্রহ থেকে কিন্তু ছবি তোলে। দুটি পদ্ধতি ছিল, কি কি? একটি ছিল তড়িৎ চুম্বকীয় বিকিরণ, আরেকটি কি তোমরা বলো? তড়িৎ চুম্বকীয় বর্ণালী, তাই তো? তাহলে গত ক্লাসে ঠিক আমরা এই পর্যন্তই পড়েছি। গত ক্লাসে পড়া তোমাদের মোটামুটি হয়েছে, খুব ভালো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটাও কিন্তু তোমরা মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে আমরা কি দেখবো না উপগ্রহ চিত্রের শ্রেণীবিভাগ সম্পর্কে। ঠিক আছে? দেখো, আজকের বিষয়ের প্রথম যে পার্টটা তোমাদের সাথে আলোচনা করব সেটি কিন্তু হলো উপগ্রহ চিত্রের শ্রেণীবিভাগ। রঙের মিশ্রণ অনুযায়ী উপগ্রহ চিত্র কিন্তু তিন প্রকার। কি কি? তাহলে রঙের মিশ্রণ অনুযায়ী উপগ্রহ চিত্র তিন প্রকার। এক হচ্ছে সাদা কালো উপগ্রহ চিত্র, দ্বিতীয় কি ধূসর উপগ্রহ চিত্র, এবং 3 নম্বর হলো কিন্তু বহু বর্ণালী উপগ্রহ চিত্র। এই তিনটি ভাগে মূলত উপগ্রহ চিত্রের শ্রেণীবিভাগ করা যায় কিসের ভিত্তিতে? না রঙের ভিত্তিতে। এই যে বহু বর্ণালী উপগ্রহ চিত্র, একে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা যায়, সেটা আমরা আসছি আস্তে আস্তে। প্রথমে রয়েছে দেখো সাদা কালো উপগ্রহ চিত্র। কি না এই উপগ্রহ চিত্রে ভূপৃষ্ঠের উপাদানগুলোকে সাদা ও কালো রং দ্বারা দেখানো হয়। অর্থাৎ
মহাকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে যখন আমরা চিত্র নেব পৃথিবীর, তখন পৃথিবীর কোনো স্থানের তখন যে চিত্রটা উঠে আসবে সেটা কিন্তু কি হবে না, সাদা কালো রং হবে, ব্ল্যাক এন্ড হোয়াইট রঙের হবে। ঠিক আছে? এই উপগ্রহ চিত্র বাইনারি চিত্র নামে পরিচিত, কারণ সংখ্যা তত্ত্ব দ্বারা কিন্তু এগুলো কম্পিউটারে প্রেরিত হয় এবং সেই সংখ্যাগুলো জুড়েই কিন্তু এরকম চিত্র প্রস্তুত করা হয়। তাই এই সাদা কালো চিত্রের অপর নাম কি না, বাইনারি চিত্র। মনে থাকবে? দেখো এই যে এটা হলো কি না, সাদা কালো চিত্র। দেখো মহাকাশ থেকে একটা জায়গার ছবি তোলা হয়েছে, সেখানে একটা নদী দেখা যাচ্ছে, একটা উঁচু পার্বত্য অঞ্চল দেখা যাচ্ছে, তাই না? তাহলে সাদা কালো ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি তুলবে, তাকে আমরা কি বলবো, সাদা কালো উপগ্রহ চিত্র। দ্বিতীয় রয়েছে দেখো ধূসর উপগ্রহ চিত্র। এই উপগ্রহ চিত্রে সাদা থেকে কালো পর্যন্ত বিভিন্ন ধূসর বর্ণের শেডের পার্থক্যের সাহায্যে কিন্তু ভূপৃষ্ঠের উপাদানগুলোকে দেখানো হয়। কি হলো তাহলে, ধূসর উপগ্রহ কি না, সাদা কালো যে শেড রয়েছে সেই শেডের পার্থক্যের উপর ভিত্তি করে ধূসর রঙের যে উপগ্রহ রয়েছে, ধূসর রঙের যে চিত্র প্রস্তুত করা হয় কৃত্রিম উপগ্রহের মাধ্যমে, তাকে কি বলবো না, ধূসর উপগ্রহ চিত্র। দেখো এই যে এটি কিন্তু হলো ধূসর উপগ্রহ চিত্র। আচ্ছা, 3 নম্বর কি ছিল? 3 নম্বর ছিল কিন্তু বহু বর্ণালী উপগ্রহ চিত্র, তাই না? দেখো 3 নম্বরটা জানবো। 3 নম্বর, বহু বর্ণালী উপগ্রহ চিত্র কি না, তড়িৎ চুম্বকীয় বর্ণালীর সাহায্যে রঙিন উপগ্রহ চিত্র তৈরি হয়, তা হলো বহু বর্ণালী উপগ্রহ চিত্র। কিভাবে হয়? তড়িৎ চুম্বকীয় বর্ণালী আমরা পড়েছিলাম না, সরি, যে দূর সংবেদন কিভাবে উপগ্রহ চিত্র তোলা হয়, দুটি ভাগ ছিল, তড়িৎ চুম্বকীয় বিকিরণ আর তড়িৎ চুম্বকীয় বর্ণালীর সাহায্যে। সেই বর্ণালীতে কি ছিল, যে সূর্যের বিকিরণী শক্তি যে আলো তা বর্ণালীর ক্ষেত্রে তৈরি করে এবং তড়িৎ চুম্বকীয় বর্ণালীর সৃষ্টি হয়। এটি দুই প্রকার, কি কি, প্রকৃত রঙের উপস্থাপিত চিত্র। 1 নম্বর কি না, প্রকৃত রঙের উপস্থাপিত চিত্র, অর্থাৎ যে চিত্রটা মহাকাশ থেকে তোলা হয় সেটা কিন্তু প্রকৃত রং কিন্তু দেয়া থাকে। যেমন উদ্ভিদ কেমন সবুজ, সেখানেও কিন্তু এই উপগ্রহ চিত্রেও কিন্তু উদ্ভিদ সবুজ। জলের রং নীল, সমুদ্রের জল বা নদীর জল নীল থাকে, সেখানে উপগ্রহ চিত্রেও কিন্তু সেরকম নীল দেখাবে। অর্থাৎ প্রকৃত রঙের যে উপগ্রহ চিত্র রয়েছে সেটাকে কিন্তু পৃথিবীর যে প্রকৃত রূপ সেটাকে প্রতিস্থাপন করা হয়। দ্বিতীয় কি ছিল? দ্বিতীয় ছিল কিন্তু ছন্দ রং উপস্থাপনা করা, অর্থাৎ কালারটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া। ঠিক আছে, সেটা সম্পর্কেও জানবো। প্রথমে রয়েছে দেখো প্রকৃত রঙে উপস্থাপিত চিত্র, ট্রু কালার কম্পোজিশন, TCC। আর একটা হচ্ছে ফলস কালার কম্পোজিশন, দুটি ভাগ। তাহলে বহু বর্ণালী উপগ্রহ চিত্র দুটি ভাগ, একটা হচ্ছে ট্রু কালার আর একটা হচ্ছে ফলস কালার। ভূপৃষ্ঠের উপাদানকে যে রঙে আমরা দেখি সেই রঙেই উপগ্রহ চিত্র প্রস্তুত করা হলে তা হলো কি না, প্রকৃত রঙে উপস্থাপিত চিত্র। তোমরা গুগল ম্যাপে নিশ্চয়ই কোনো স্থানে স্যাটেলাইট ইমেজ দেখবে, দেখবে প্রকৃত যে রং সেই রঙেই কিন্তু সেই স্যাটেলাইট ইমেজটা প্রতিস্থাপন করা হয়। গুগল ম্যাপ সবাই কম বেশি জানো তো? জানো, ভেরি গুড। দেখো এই চিত্রে নীল, সবুজ, লাল এই 3টি প্রাথমিক রঙের মিশ্রণ ঘটিয়ে বিভিন্ন রঙে কিন্তু বিষয়টাকে উপস্থাপিত করা হয়। দেখো ছবিতে এখানে এটাই জলাশয়, তাই নীল দেখাচ্ছে। দেখো আবার এখানে উদ্ভিদের পরিমাণ বেশি, তাই কিন্তু এখানে সবুজ দেখাচ্ছে। জনবসতি রয়েছে এইসব জায়গায়, তাই কিন্তু উদ্ভিদের পরিমাণ কম। ঘরবাড়ি রয়েছে, রাস্তাঘাট রয়েছে, তাই না? অর্থাৎ প্রকৃত যে ম্যাপ বা প্রকৃত যে আমরা যেটা চোখে দেখছি সেটাকে কিন্তু উপস্থাপনা করছে কে না, প্রকৃত রঙের উপস্থাপিত চিত্র বা ট্রু কালার কম্পোজিশন। দ্বিতীয় রয়েছে দেখো ছন্দে রঙে উপস্থাপিত চিত্র। ভূপৃষ্ঠের উপাদানগুলি প্রকৃত রঙের পরিবর্তে অন্য রঙে উপস্থাপন করা হলো ছন্দে রঙে উপস্থাপিত চিত্র। রিমোট সেন্সিং এ কিন্তু এই ধরনের উপগ্রহ চিত্র ব্যবহার করা হয়। দেখো এখানে জলাশয়টাকে দেখো ব্ল্যাকে দেখানো হয়েছে, আবার ভূমিরূপ যেখানে উঁচু নিচু সেখানে উদ্ভিদ রয়েছে সেগুলো সব লাল কালারে দেখানো হয়েছে। এটাকে কি বলা হয় না, ফলস কালার কম্পোজিশন বা FCC। আচ্ছা, এই যে দুটি ভাগ পড়লাম আমরা, এটি কিন্তু কি না, বহু বর্ণালী উপগ্রহ চিত্রের দুটি ভাগ।
তাহলে এক কি পড়লাম, যে ট্রু কালার কম্পোজিশন, যেটা প্রকৃত রং। আর একটা দেখলাম কি ফলস কালার কম্পোজিশন, অর্থাৎ ভূপৃষ্ঠের উপাদানগুলিকে প্রকৃত রঙের পরিবর্তে, প্রকৃত যে রং তার পরিবর্তে অন্য রঙে উপস্থাপন করাকে কি বলা হয় না ফলস কালার। রিমোট সেন্সিং, দূর সংবেদন রয়েছে, তাহলে সেই রিমোট সেন্সিং এ কিন্তু এই ধরনের চিত্র উপস্থাপিত করা হয়ে থাকে। মনে থাকবে তোমাদের? ভেরি গুড স্টুডেন্ট। এবারে আমরা এই যে রিমোট সেন্সিং পড়লাম বা দূর সংবেদন পড়লাম, কিভাবে চিত্র উপগ্রহ চিত্র তোলা হয়। এই দূর সংবেদন ব্যবস্থার কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। প্রথমে আমরা সুবিধাগুলো পড়বো এক এক করে, তারপরে কিন্তু আমরা অসুবিধাগুলি সম্পর্কেও বিস্তারিত জানবো। দেখো, দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধা। প্রথমে রয়েছে কি না সুবিধা। আচ্ছা, সুবিধা কি কি রয়েছে? এক নম্বর রয়েছে, দেখো, সংগৃহীত তথ্য বাস্তবের সাথে কিন্তু সঠিক। অর্থাৎ স্যাটেলাইট থেকে যে উপগ্রহ চিত্র কালেক্ট করা হচ্ছে সেটি কিন্তু বাস্তবের সাথে মিল রয়েছে। অর্থাৎ যে তথ্যটা আমরা পাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ সঠিক একটি তথ্য। ঠিক আছে। ২ নম্বর কি, বিস্তীর্ণ অঞ্চলে তথ্য সংগ্রহ করা যায়। দেখো, পৃথিবী আকৃতি কেমন? গোলাকার। এবারে স্যাটেলাইট যখন আমরা মহাকাশে প্রেরণ করছি, সেই মহাকাশ থেকে কিন্তু পৃথিবীর চিত্রটা যখন আসে, তখন একসাথে কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু সেই তথ্য সংগ্রহ করা যায়। ফলে এটিও একটি সুবিধা। অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। ৩ নম্বর কি, দুর্গম অঞ্চলে তথ্য সহজেই সংগ্রহ করা হয়। অর্থাৎ দেখো, এমন এমন স্থান রয়েছে যেখানে কিন্তু মানুষের যাওয়াটা খুব কষ্টসাধ্য ব্যাপার। দুর্গম স্থান, মানুষ সচরাচর সেখানে যেতে পারে না। তাহলে সেখানকার তথ্যও কিন্তু আমরা খুব সহজেই এই স্যাটেলাইট ইমেজ বা রিমোট সেন্সিং এর মাধ্যমে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে একটা সুবিধা তো, নাকি? ভেরি গুড। ৪ নম্বর কি, ডিজিটাল আকারে তথ্য সংগৃহীত হয় বলে কম্পিউটারের মাধ্যমে সহজে ও দ্রুত তা বিশ্লেষণ করা সম্ভব হয়। আমরা যে তথ্যটা পাই মহাকাশ থেকে সেন্সারের মাধ্যমে, সেটা একটা নাম্বারিং হিসেবে আসে, ডিজিটাল আকারে আসে। সেটাকে আমরা কম্পিউটারে ফেলে তার থেকে কিন্তু চিত্র তৈরি করি। তাহলে সেই কম্পিউটারের সাহায্যে কিন্তু সহজে এবং দ্রুত তা কিন্তু বিশ্লেষণ করা যায়। নাম্বার ৫ কি, যে প্রতিনিয়ত এই তথ্য পাওয়া যায় বলে তথ্যের পরিবর্তন কি ঘটলো তা ধরে ফেলা যায়। ধরো কোনো একটা স্থানের বা কোনো একটা জায়গার পরিবর্তন হলো, ২ মাস ৫ মাস বা ১ বছর পর কিন্তু সেই জায়গাটার পরিবর্তন হলো। অর্থাৎ প্রচুর গাছপালা ছিল সেখানে, দুর্গম জায়গা, মানুষ যেতে পারছে না। কিন্তু কিছুদিন পরে সেখানে এমন কিছু হলো, অর্থাৎ সেখানে কোনো গাছপালা নেই বা ভূমিরূপের পরিবর্তন হলো। সেই তথ্য কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাই। কেন? কারণ এই যে পরিবর্তন ঘটানোর ফলে কি হচ্ছে না, অনবরত কিন্তু সেন্সর থেকে ছবিটা তোলা হচ্ছে। ফলে কি পরিবর্তন হলো তা কিন্তু নতুন ছবির সাথে পুরনো ছবি মেলালেই আমরা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এগুলো কিন্তু হলো সুবিধা। দেখো এখানে এই যে চিত্রটা, এই চিত্রটা থেকে খুব সহজেই আমরা কি বুঝতে পারবো, বাস্তবের যে সঠিক সেটা বুঝতে পারবো। বিভিন্ন অঞ্চলে কেমন ভূমিরূপ আছে সেটা জানতে পারবো। দুর্গম স্থানগুলিতে যদি মানুষের যাতায়াত না থাকে, ধরো এগুলো দুর্গম, তাহলে সেটাকে জুম করে কিন্তু সেখানে অবস্থানটা কি সেটাও বুঝতে পারবো। তাই তো? তাহলে এগুলি কিন্তু হলো দূর সংবেদন ব্যবস্থার একটি সুবিধা। আচ্ছা, এরপর আমরা দেখবো অসুবিধা কি রয়েছে। দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধার মধ্যে এবারে দেখো রয়েছে অসুবিধা। নাম্বার 1, প্রযুক্তির উন্নতি ছাড়া এই তথ্য সংগ্রহ কিন্তু সম্ভব নয়। অর্থাৎ প্রযুক্তিবিদ্যা যে দেশে যত বেশি উন্নত, সেই দেশ কিন্তু দেখবে মহাকাশে তত বেশি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট কিন্তু পৌঁছে দেয়। কারণ কি? প্রযুক্তিবিদ্যা। এই প্রযুক্তিবিদ্যা ছাড়া কিন্তু এই যে নাম্বারিং গুলো নিয়ে কম্পিউটারে ফেলে ছবি তৈরি করা, সেটা কিন্তু প্রযুক্তিবিদ্যা ভালো না হলে কিন্তু সম্ভব নয়। তাই কি না, প্রযুক্তিবিদ্যার উন্নতি ছাড়া এই তথ্য সংগ্রহ করা কিন্তু সম্ভব নয়। দ্বিতীয়ত কি, অত্যন্ত ব্যয়বহুল বলে সব দেশ কিন্তু তথ্য সংগ্রহ করতে পারে না। দেখো, আমাদের ভারতবর্ষের নিজস্ব স্যাটেলাইট আছে, কৃত্রিম উপগ্রহ রয়েছে, ফ্রান্স, আমেরিকা, এগুলো কি ব্রিটেন, এগুলো হচ্ছে বিশ্বের উন্নত দেশ। এগুলো কিন্তু ব্যয়ভার করার ক্ষমতা রয়েছে। কিন্তু এমনও দেশ রয়েছে
যেগুলো কিন্তু এই যে অর্থ লাগে এই যে একটা স্যাটেলাইট মহাকাশে পৌঁছাতে, সেই অর্থ কিন্তু তাদের থাকে না। ফলে সব দেশ কিন্তু যে তথ্য সংগ্রহ করতে পারে এটার দ্বারা, তা কিন্তু নয়। বর্তমানে কিন্তু বিভিন্ন দেশ কি করে বলতো, যে অন্য দেশের সাহায্য নিয়ে তার স্টেশন থেকে কিন্তু কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রেরিত করে, ঠিক আছে, টাকার বিনিময়ে। তাহলে ব্যয়বহুল হওয়ার জন্য কিন্তু উন্নত দেশ ছাড়া অন্যান্য দেশ এই সব থেকে তথ্য সংগ্রহ করতে পারে না। ৩ নম্বর, অঞ্চলের ছোট ছোট তথ্য অনেক সময় পাওয়া যায় না। ধরো কোনো অঞ্চল ঘনবসতিত অঞ্চল, সেখানে বেশি জুম করা ছবি তোলা গেল না, ফলে সেই অঞ্চলের কিন্তু ছোট ছোট অনেক তথ্য, যেগুলো কিন্তু এই ইমেজের মধ্যে সব পাওয়া সম্ভব নয়। বুঝতে পেরেছো? আচ্ছা, ৪ নম্বর কি, তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তি ও জ্ঞানের দরকার হয়। আচ্ছা, যে চিত্রটা আমরা পাচ্ছি সেটা বিশ্লেষণ করা, বা যে না বাইনারি নাম্বারগুলো দ্বারা চিত্র প্রস্তুত করা হচ্ছে, সেই প্রস্তুত করার জন্য কিন্তু প্রযুক্তি ও মানুষের জ্ঞান, সেটি কিন্তু প্রয়োজন হয়। ঠিক আছে, এইগুলি কিন্তু কি রয়েছে না, দূর সংবেদন ব্যবস্থার গুরুত্বপূর্ণ কয়েকটি অসুবিধা। মনে থাকবে? দেখো স্টুডেন্ট, এবারে আমরা জানবো যে উপগ্রহ চিত্র, সেই উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য কি কি। ১ নম্বর রয়েছে দেখো, সংগ্রহের উপকরণ। মহাকাশে প্রতিস্থাপিত কৃত্রিম উপগ্রহে রাখা ক্যামেরা বা সেন্সরের মাধ্যমে কিন্তু উপগ্রহ চিত্র সংগৃহীত হয়। কোথায় রাখা হয় বলতো এই উপগ্রহগুলি, কৃত্রিম উপগ্রহগুলিকে? প্ল্যাটফর্মে। ভেরি গুড। তাহলে সেই মহাকাশে প্রতিস্থাপিত এর যে সেন্সর রয়েছে তার সাহায্যে চিত্র সংগৃহীত করে সেটাকে কিন্তু সহজেই উপস্থাপিত করা যায়। এটি কিন্তু বৈশিষ্ট্য নাম্বার 1। ২ নম্বর কি রয়েছে, সংগ্রহ পদ্ধতি। কিভাবে সংগ্রহ করা হয়? আমরা কিন্তু দুটো পদ্ধতি পড়েছিলাম, মনে আছে? তোমরা বলো আমাকে যে দূর সংবেদনে কিভাবে উপগ্রহ চিত্র তোলা হয়, সেটাই সংগ্রহ পদ্ধতি। ভেরি গুড। যে তড়িৎ চুম্বকীয় বিকিরণ, আর কি, তড়িৎ চুম্বকীয় বর্ণালী, এই দুটির মাধ্যমে কিন্তু সেন্সরে তথ্য কিন্তু ধরা পড়ে। মনে থাকবে? তাহলে সংগ্রহ পদ্ধতি কিভাবে হয়? দুটি পদ্ধতিতে হয়, তড়িৎ চুম্বকীয় বিকিরণ এবং তড়িৎ চুম্বকীয় বর্ণালীর মাধ্যমে কিন্তু সংগ্রহ, এই দুটি পদ্ধতি। নাম্বার ৩, রঙিন তথ্য। ভূপৃষ্ঠে সকল উপাদানের তথ্য বিভিন্ন রঙের মাধ্যমে কিন্তু চিত্রায়িত হয়। অর্থাৎ সেখানে ট্রু কালার দেখেছি আমরা, ফলস কালার দেখেছি, দেখেছি না? তাহলে যেটাকে রঙিন চিত্র বলছে বা রঙিন তথ্য, সেটি কিন্তু প্রকৃত কালারও হতে পারে, আবার ফলস কালার হতে পারে। ঠিক আছে, দুটোই কিন্তু আলাদা রঙে প্রতিস্থাপিত করা হয়। অর্থাৎ যেটা ট্রু কালার, পরিবেশে যেমন উদ্ভিদের যেরকম কালার, বা নদীর সমুদ্রের জলের যেরকম কালার, ঠিক সেরকম ভাবে প্রতিস্থাপন করা হয়। অর্থাৎ রঙিন তথ্য কিন্তু আমরা চিত্রায়িত করতে পারছি এই উপগ্রহ চিত্রের সাহায্যে। আচ্ছা, এরপরে কি রয়েছে দেখো, নাম্বার ৪, বিস্তৃত অঞ্চলের তথ্য। তথ্য সংগ্রহ হয় অনেক উঁচু থেকে যন্ত্রের সাহায্যে, তাই বিশাল অঞ্চল জুড়ে স্বল্প সময়ে এই তথ্য সংগৃহীত হয়। এটিও কিন্তু উপগ্রহ চিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দেখো মহাকাশে প্রেরিত হয় স্যাটেলাইট, সেই মহাকাশ থেকে যখন আমি কোনো স্থানের ছবি তুলবো, তখন কিন্তু জায়গাটা অনেক বড় থাকবে, তাই না? অনেক দূর থেকে যেহেতু ছবি তুলছি, ফলে একসাথে কিন্তু অনেকটা জায়গা জুড়ে খুব সহজেই তথ্য সংগ্রহ করা হয় কিন্তু এই উপগ্রহ চিত্রের সাহায্যে। তোমরা ছবি দেখো, এটি কোন দেশের ছবি? আমাদের ভারতবর্ষের ছবি। দেখো এটা অনেক উপর থেকে তোলা একটি ছবি, ফলে এই অঞ্চলের ভারতবর্ষের সাথে সাথে কিন্তু আমরা আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোরও কিন্তু চিত্র পাচ্ছি। সেই চিত্র দেখে আমরা বুঝতে পারছি এগুলো কি, এই স্থানগুলো কি উদ্ভিদ বেশি, এইটার কালার ফলে এগুলো সমুদ্র, বা এই যে সাদা অংশটা এটা কি দেখাচ্ছে না, জম্মু কাশ্মীরের দিকে কি হয়, শীতের সময় বরফ পড়ে, তো সেই বরফ কিন্তু রয়েছে। অর্থাৎ অনেক বিস্তৃত অঞ্চলের তথ্য কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি উপগ্রহ চিত্রের মাধ্যমে। ৫ নম্বর, নির্ভুল তথ্য। উপগ্রহ চিত্রের মাধ্যমে যে ছবিগুলো তোলা হয় সেটি কিন্তু সম্পূর্ণ নির্ভুল থাকে, সে সংগৃহীত তথ্যগুলি থাকে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভুল, অর্থাৎ ভুল কিন্তু থাকে না খুব একটা। এরপরে নাম্বার ৬, ডিজিটাল তথ্য। ডিজিটাল বা সংখ্যাকারে তথ্য সংগ্রহ হয় বলে কম্পিউটারের সাহায্যে বিশ্লেষণ সম্ভব হয়। আমরা এই যে স্যাটেলাইট ইমেজ বা মহাকাশ যান প্রেরিত হয় যেগুলো, সব কিন্তু কম্পিউটারের মাধ্যমে কিন্তু আমরা করে থাকি, তাই না?
বিজ্ঞানীরা কিন্তু কম্পিউটারের মাধ্যমে সমস্ত বিষয় কিন্তু যোগাযোগ রাখে। এই যে মহাকাশের সাথে পৃথিবীর বা কোনো স্থানের যোগাযোগ মাধ্যম ও সেখানে মহাকাশে উপগ্রচিত প্ল্যাটফর্মে রয়েছে, সেখান থেকে আমাদের এখানে কন্ট্রোল রুম রয়েছে। তাহলে এই যে ডিজিটালি ব্যবস্থাটা সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে প্রতিস্থাপিত হয়। এটিও কিন্তু একটি উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য। মনে থাকবে? আচ্ছা, আর কি রয়েছে? উন্নত তথ্য। তথ্যের মান অত্যন্ত উন্নত এবং সহজে ব্যবহার করা যায়। অর্থাৎ দেখো স্টুডেন্ট, এই যে তথ্যগুলো আমরা পাচ্ছি, এই তথ্যগুলো কিন্তু নির্ভুল হয় এবং দিনের পর দিন যত যাচ্ছে তত কিন্তু এই সেন্সারের মডেল আরো আধুনিক হচ্ছে। ফলে খুব সহজেই কিন্তু আমরা আগে যে তথ্য পেতাম তার থেকে আরো উন্নত তথ্য সহজে পাচ্ছি এবং ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু সহজলভ্যতা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তাহলে এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য, কি না যে দিনের পর দিন উন্নত তথ্য কিন্তু প্রেরিত হচ্ছে। ৮ নাম্বার কি? ভৌগোলিক পরিবর্তনের হিসাব নিকেশ। উপগ্রহ চিত্র সর্বদাই সংগৃহীত হয় বলে কোনো অঞ্চলে ভৌগোলিক পরিবর্তন হলে কিন্তু তা সহজেই ক্যামেরায় ধরা পড়ে। দেখো পৃথিবীকে এই যে উপগ্রহ চিত্রগুলি সর্বত্রই কিন্তু ছবি তুলছে, উপগ্রহ চিত্র কিন্তু সর্বত্রই ছবি তুলছে। ফলে কি হচ্ছে না, কোনো একটি স্থানের যদি ২ মাস ৩ মাস আগে বা ৫ মাস আগে তার ভৌগোলিক পরিবর্তন হয় বা ভূমির উপর পরিবর্তন হয়, বিভিন্ন যে কোনো পরিবর্তন হোক, সেটি কিন্তু এই আহ, উপগ্রহ চিত্রের মাধ্যমে সেটা আমরা খুব সহজে ধরে ফেলছি। একটু আগে যে তোমাদের আমি বললাম, ঠিক সেরকমই ভৌগোলিক পরিবর্তনের হিসেব নিকেশ কিন্তু আমরা এই উপগ্রহ চিত্রে খুব সহজেই ধরে ফেলতে পারি। এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উপগ্রহ চিত্রে। আর কি রয়েছে না, জিআইএস এর সুবিধা। জিআইএস এর তথ্য সহজে ব্যবহার করা যায়। জিআইএস কি জানো? রিমোট সেন্সিং এবং জিআইএস, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। জিআইএস এর ফুল ফর্ম কি? জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এর সাহায্যে আমরা বিভিন্ন তথ্য কিন্তু ব্যবহার করতে পারি। আমরা যে গুগল ম্যাপে রোড রাস্তা দেখছি, কোনো অজানা স্থানে চলে যাচ্ছি, সব কিন্তু এই জিআইএস এর মাধ্যমে হয়। মনে থাকবে? তাহলে কি কি আমরা পড়লাম বলতো এই উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্যগুলি? সংগ্রহের উপকরণ আর সংগ্রহ পদ্ধতি, রঙিন তথ্য, নির্ভুল তথ্য, ডিজিটালি তথ্য, উন্নত তথ্য, ভৌগোলিক অবস্থানের পরিবর্তনের হিসাব নিকাশ সহজে ধরে ফেলছি এবং জিআইএস এর বর্তমানে ব্যবহার। এগুলি কি হলো তাহলে উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য। স্টুডেন্ট, এর পরে দেখো রয়েছে যে টোপোগ্রাফিক্যাল বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, অর্থাৎ যেটাকে আমরা কি বলি না, টোপোগ্রাফিক্যাল ম্যাপ। দেখো এটি হলো এক বিশেষ ধরনের বৃহৎ স্কেলের মানচিত্র, যেখানে রেখা, রং ও প্রতীক চিহ্নের মাধ্যমে কিন্তু ভূপ্রকৃতি, নদ নদী, জলাশয়, জনবসতি, উদ্ভিদ, যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি যে বিষয়গুলি রয়েছে সেগুলির ভৌগোলিক উপাদানগুলিকে বিশেষভাবে চিত্রায়িত করা হয়। তাহলে কি না, টোপোগ্রাফিক্যাল ম্যাপ সেই জিনিস যেটা হচ্ছে বৃহৎ স্কেলে হয় এবং যার সাহায্যে বিভিন্ন রঙের মাধ্যমে কিন্তু আমরা নদ নদী, উদ্ভিদ, জনবসতি, জীব, তারপরে তোমার যোগাযোগ ব্যবস্থা ইত্যাদির মাধ্যমগুলি কিন্তু আমরা বিশেষভাবে পেয়ে থাকি। এবারে এই টোপোগ্রাফিক্যাল ম্যাপের কি কি বৈশিষ্ট্য রয়েছে? দেখো কয়েকটি কিন্তু বৈশিষ্ট্য রয়েছে টোপোগ্রাফিক্যাল ম্যাপের। কি কি? ১ নম্বর রয়েছে বৃহৎ স্কেলের মানচিত্র। এটি বৃহৎ স্কেলের মানচিত্র এবং এটি সুনির্দিষ্ট স্কেলে আঁকা থাকে। দেখো এই যে ছবি দেখছো তোমরা, বিভিন্ন নাম্বারিং এর মাধ্যমে কিন্তু চিত্রটাকে কম্পিউটারের মাধ্যমে তৈরি করা হয়েছে। আর যে স্কেলটা ব্যবহার করা হয়েছে সেই স্কেলটা কিন্তু হলো কি না, বৃহৎ স্কেল। এই স্কেলের সুনির্দিষ্ট একটি মান রয়েছে, সেই মানেই কিন্তু এই চিত্রটাকে অঙ্কন করা হয়। তাহলে কি বৈশিষ্ট্য হলো প্রথমটা? না, বৃহৎ স্কেলের মানচিত্র হলো টোপোগ্রাফিক্যাল ম্যাপ। নির্দিষ্ট নাম্বার। এই মানচিত্রে অক্ষাংশ দ্রাঘিমাংশ বিস্তার নির্দিষ্ট থাকে এবং প্রতিটি মানচিত্রের একটি নির্দিষ্ট নাম্বার থাকে। দেখো দ্রাঘিমাংশ কোনগুলো বলতো? উত্তর, দক্ষিণ না পূর্ব পশ্চিম? ভেরি গুড, উত্তর দক্ষিণ। তাহলে এই যে রেখাগুলো রয়েছে দেখো, এগুলো কিন্তু সব কি না, দ্রাঘিমা রেখা। আর এদিকে যে রেখাগুলো রয়েছে পশ্চিম থেকে পূর্বে, সেগুলো কি রেখা না, অক্ষরেখা। এই যে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখাগুলোর উপর বিস্তার করে যে নাম্বারিং করা হয়, এই নাম্বারিং এর মাধ্যমে কিন্তু এই চিত্র
অঙ্কিত হয়। তাহলে কি গেল বৈশিষ্ট্য দুটি? বৃহৎ স্কেলের মানচিত্র একটি, আর দ্বিতীয় হলো কিন্তু নির্দিষ্ট নাম্বার। 3 নম্বর কি রয়েছে? 3 নম্বর রয়েছে দেখো বিশেষ প্রস্তুত পদ্ধতি। জরিপ কার্যের মাধ্যমে এই মানচিত্র প্রস্তুত করা হয়। বর্তমানে উপগ্রহ চিত্র ও আকাশ চিত্রের থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে মানচিত্রকে আরো নিখুঁতভাবে কিন্তু পরিবর্ধন ও পরিমার্জন করা হয়। দিনের পর দিন আমরা জানি যে আহ, প্রযুক্তির উন্নতি ঘটছে, তাহলে তার মাধ্যমে কি হয় না মানচিত্রকে আরো নিখুঁতভাবে পরিবর্ধন এবং পরিমার্জন করা হয়। কি কি কাজে? না জরিপ কাজের মাধ্যমে কিন্তু এই মানচিত্র প্রস্তুত করা হয়। দেখো এইরকম ভাবে। আর তোমরা একটু আগে পড়লে না বৃহৎ স্কেল, দেখো 1:50,000, 1:25,000, 1:2,50,000, এগুলো কিন্তু স্কেল। আচ্ছা, 4 নম্বর দেখো কি রয়েছে, ভূমির উচ্চতা প্রদর্শন। বাদামি রঙের সমোন্নতি রেখার সাহায্যে কিন্তু ভূমির উচ্চতা দেখানো হয়। তাহলে কি বৈশিষ্ট্য রয়েছে? ভূমির উচ্চতা, কোন অঞ্চলে ভূমির উচ্চতা দেখবে বেশি। সমোন্নতি রেখা মানে হচ্ছে যে রেখাগুলি বাদামি রঙের হয়ে থাকে, এই রেখাগুলোর সাহায্যে কোন অঞ্চলে কি দেখা নেয় না সমোন্নতি রেখা দেখানো সম্ভব হয় বাদামি রঙের। পরে আমি তোমাদের ছবির সাথে এটা আলোচনা করছি কিভাবে বাদামি রঙের মাধ্যমে সমোন্নতি রেখা দেখানো হয়। 5 নম্বর কি রয়েছে স্টুডেন্ট? এরপরে দেখো ভূবৈচিত্র্যসমূহ মানচিত্রে রং ও যে সংকেতের ব্যবহারগুলো করা হয় সেগুলো কি, কোনটা কোন কালারে প্রতিস্থাপন করা হয় সে সম্পর্কে কিন্তু আমরা একটু জেনে রাখবো। ঠিক আছে, প্রথমে দেখো দুটি ভাগ রয়েছে কিন্তু, এক হচ্ছে কি না রঙের ব্যবহার, আর একটা কি অরঙের ব্যবহার। রঙের ব্যবহারগুলি কি কি হচ্ছে? বাদামি রং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে? সমোন্নতি রেখা, নানান ভূমিরূপের ক্ষেত্রে কিন্তু বাদামি রঙের রংটাকে ব্যবহার করা হচ্ছে। তোমরা একটু আগে পড়ছিলে না যে সমোন্নতি রেখা বাদামি রঙের চিহ্নিত করা হয়। দেখো এই হলো কিন্তু সমোন্নতি রেখাগুলি, এই যে রেখাগুলি অনেকগুলো রয়েছে এগুলো কিন্তু সব সমোন্নতি রেখা। ভূমিরূপের যে প্রকৃতি, সেই ভূমিরূপের প্রকৃতি কিন্তু এই সমোন্নতি রেখার মাধ্যমে প্রতিস্থাপন করা হয় বা চিত্রায়িত করা হয়। তাহলে বাদামি রঙের সমোন্নতি রেখা ও নানান ভূমিরূপ কিন্তু চিত্রায়িত করা হয়, মনে রাখবে এটা। নীল রং দ্বারা কি কি চিত্রায়িত করা হয়? সারা বছর জলযুক্ত নদী, খাল, পুকুর, পুষ্করণী বা জলাশয় যেগুলোতে কিন্তু সারা বছর জল থাকে সেগুলোতে কি রং হয় না নীল রং। দেখো এই যে নদী, যেখানে সারা বছর জল থাকে সেখানে কিন্তু নীল রং দ্বারা প্রতিস্থাপিত করা হয়। এরপরে রয়েছে দেখো কালো রং। কালো রং কোথায় কোথায়? অনিত্যব নদী, যেখানে সারা বছর কিন্তু নদীতে জল থাকে না। সাময়িক জলযুক্ত খাল, পুকুর, পুষ্করণী, জলাশয়, রেলপথ এবং প্রশাসনিক যে সীমানা রয়েছে সেই সব ক্ষেত্রে কিন্তু কি করা হয় না কালো রংটা ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে তোমরা কিন্তু দুটো জিনিস জানলে, নীল রংটা কি না যেখানে সারা বছর জল থাকে, আর যে অঞ্চলগুলিতে বা যে ডোবা ডোবা বা পুকুর বা পুষ্করিণী বা জলাশয়তে সারা বছর জল থাকে না সেগুলো কিন্তু কালো রঙে দেখানো হয়ে থাকে। এরপরে রয়েছে দেখো সবুজ রং। অরণ্য, গাছপালা সবুজ রঙে প্রতিস্থাপন করা হয় বা সবুজ রঙে দেখানো হয়। লাল রং কোথায় কোথায়? জনবসতি, সড়ক পথ, মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, এগুলো সব কিন্তু কি দেখানো হয় বলতো না লাল রঙে। দেখো তোমরা পাশের চিত্রে এগুলো কিন্তু হলো কি না জনবসতি, এই যে লাল ছোট ছোট ঘর এগুলো। এছাড়া এই যে লাল ছোট ছোট রাস্তা গেছে এগুলো কিন্তু সব সড়ক পথ দেখানো হচ্ছে। এছাড়া কোন স্থানে মন্দির থাকলে লাল রঙের দেখানো হয়। আবার দেখো রেলপথ থাকলেও কিন্তু কালো রঙের দেখানো হয়। দেখো এই যে রেলপথ, এটা কিন্তু কালো রঙের দেখানো হয়েছে। আবার জল, যেখানে সারা বছর জল থাকে সেখানে কি রং হবে? নীল রং। ভেরি গুড। এরপরে দেখো রয়েছে হলুদ রং। হলুদ রং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? হলুদ রং কিন্তু একমাত্র কৃষি জমির ক্ষেত্রে হলুদ রংটা ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যেখানে কৃষি জমির পরিমাণ বেশি সেখানে দেখবে স্যাটেলাইট ইমেজে কি থাকবে না হলুদ রংটা লক্ষ্য করা যাবে। এরপরে দেখো 2 নম্বর কি বা সংকেতের ব্যবহার। প্রথমটা আমরা কি পড়েছিলাম যে রঙের ব্যবহার, দ্বিতীয়টা কি না সংকেতের ব্যবহার। থানা আমরা কি থাকি কি বলে থাকি শর্ট ফর্মে? পুলিশ স্টেশনের কি থাকে? পিএস। তাহলে সেই পিএস মানে হচ্ছে থানা, এরকম কিন্তু ম্যাপে ছোট ছোট করে লেখা থাকে। পিও কি? ডাকঘর, পোস্ট অফিস। টিও তার অফিস, টেলিকম অফিস।
পিটিও ডাক ও তার অফিস, ডিবি ডাক বাংলো, আইবি ইন্সপেকশন বাংলো, এইগুলো কিন্তু সব ম্যাপে এই শর্ট ফর্মগুলো কিন্তু দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে যে অরণ্য গাছপালা কিংবা জনবসতি, কৃষি জমি, জলাশয় বা সমোন্নতি রেখা, এগুলি কোন কালারে উপস্থাপিত করা হয়, এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো ইসরো। ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তাহলে ইসরো হচ্ছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র যে রয়েছে তার যে প্রধান যে অফিস বা যেখান থেকে এই গবেষণাটা করা হয়, যে স্থান থেকে, সেই স্থানটার নাম কি না ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে ও বিজ্ঞানী বিক্রম সারাভাই এর প্রচেষ্টায় 1969 সালের 15ই আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। তাহলে কার প্রচেষ্টায় না তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু, এবং বিজ্ঞানী ছিলেন তার নাম হচ্ছে বিক্রম সারাভাই। এই ইসরোর প্রথম চেয়ারম্যান ছিলেন কিন্তু তিনি। হ্যাঁ, তাদেরই প্রচেষ্টায় 1969 সালের 15ই আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটি প্রতিষ্ঠা পায়। এবং এই ভারতীয় গবেষণাগার কেন্দ্রের যে সদর দপ্তর সেটি কোথায় না বেঙ্গালুরুতে প্রতিষ্ঠিত। ইসরো প্রেরিত প্রথম যে কৃত্রিম উপগ্রহটি তার নাম কিন্তু হলো আর্যভট্ট। তাহলে ইসরোর প্রেরিত প্রথম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। ভেরি গুড, পরীক্ষায় কিন্তু এগুলো আসবে। এবং যদি আসে যে ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এবং এরকম পরীক্ষায় আসে যে ইসরো কত সালে প্রতিষ্ঠা হয়? 1969 সালে। মনে থাকবে? ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। এর পরের ক্লাসে আমি তোমাদের সাথে উপগ্রহ চিত্র যে ব্যবহার এবং গুরুত্ব সেটা সম্পর্কে আলোচনা করব। আর আলোচনা করব যে টোপোগ্রাফিক্যাল যে মানচিত্রে যে স্কেলের ব্যবহার হয় কিভাবে, সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তবে আজকের যেটুকু আমরা পড়লাম বা জানলাম সেখান থেকে কি কি পরীক্ষায় প্রশ্ন আসে সেটা আমাদের গুরুত্বপূর্ণ, সেটা একটু চলো দেখে নিই। দেখো 1 নম্বর কি রয়েছে? রঙের মিশ্রণ অনুযায়ী উপগ্রহ চিত্র কয় প্রকার ও কি কি? বলো, রঙের মিশ্রণ অনুযায়ী উপগ্রহ চিত্র কয় প্রকার? 3 প্রকার। কি কি? সাদা কালো উপগ্রহ চিত্র, আর কি ছিল না ধূসর উপগ্রহ চিত্র, আর ছিল কি বহু বর্ণালী উপগ্রহ চিত্র। তাহলে 3 প্রকার। কি কি তোমরা মনে রাখবে? ইসরো এর সদর দপ্তর কোথায়? বলো। ভেরি গুড, ইসরো সদর দপ্তর হলো কোথায় না বেঙ্গালুরুতে, তাই তো? আচ্ছা, 3 নম্বর, দূর সংবেদন ব্যবস্থার সুবিধাগুলি কি কি? কি কি সুবিধা পাওয়া যায়? সঠিক তথ্য পাওয়া যায়, বিস্তীর্ণ অঞ্চলের একসাথে কিন্তু সেই তথ্য পাওয়া যায়, এবং দুর্গম অঞ্চল যেসব স্থানে মানুষ যেতে পারে না সেই সব স্থানেরও কিন্তু কি না তথ্য কিন্তু সংগ্রহ করা যায়। অসুবিধা কি? পরের প্রশ্নেই রয়েছে 4 নম্বর, যে দূর সংবেদন ব্যবস্থার অসুবিধাগুলি কি কি? দেখো, অসুবিধা হচ্ছে কি যে প্রযুক্তির উন্নতি ছাড়া কিন্তু এই স্যাটেলাইট ইমেজটাকে প্রস্তুত করা বা সংগ্রহ করা কিন্তু সম্ভব নয়। দ্বিতীয়ত, অত্যন্ত ব্যয়বহুল হওয়ার কারণে পৃথিবীর যে গরিব দেশগুলি রয়েছে তারা কিন্তু এই স্যাটেলাইট ম্যাপের সুবিধা পায় না। আর কি রয়েছে না তথ্য বিশ্লেষণ করার জন্য জ্ঞান এবং প্রযুক্তি কিন্তু সঠিক প্রয়োজন। এগুলো কিন্তু কি না অসুবিধা। এবারে তোমরা আমাকে বলো 5 নম্বর প্রশ্নের উত্তরটা, যে টোপোগ্রাফিক্যাল ম্যাপে সমোন্নতি রেখার রং কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভেরি গুড, বাদামি রঙের হয় কি না সমোন্নতি রেখাগুলি। 6 দাগ রয়েছে দেখো, টোপোগ্রাফিক্যাল ম্যাপে অরণ্যের রং কি? প্রকৃতিতে অরণ্যের কি রং? সবুজ রং। তাহলে সেই টোপোগ্রাফিক্যাল ম্যাপেও কিন্তু অরণ্যকে কোন রঙে দেখানো হয় না সবুজ রঙে দেখানো হয়। নাম্বার 7, টোপোগ্রাফিক্যাল ম্যাপে কৃষি জমির রং কি? বলো, খুব গুরুত্বপূর্ণ। ভেরি গুড, টোপোগ্রাফিক্যাল ম্যাপে কৃষি জমির রং কিন্তু হলুদ রং। আচ্ছা, 8 নম্বর কি রয়েছে, ইসরো কবে প্রতিষ্ঠা হয়? 1969 খ্রিস্টাব্দের 15ই আগস্ট, তাই তো? বলতো কোন বিজ্ঞানী প্রথম চেয়ারম্যান ছিল এই ইসরোর? বিক্রম সারাভাই। এবং তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন?
জওহরলাল নেহেরু। ভেরি গুড। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়বে বা লিখে রাখতে পারো, পরীক্ষায় কিন্তু এগুলো আসে। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমরা কি জানবো না উপগ্রহ চিত্রের ব্যবহার এবং গুরুত্ব সম্পর্কে। থ্যাংক ইউ ক্লাস।